তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনা, নানা তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি, অ্যাডভোকেট আবু রাজ্জাকি। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন পে স্কেল সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আসেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আপনাকে। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আমি আলোচনায় যেতে চাই মঞ্জু ভাই আপনার দিয়ে। তাহলে একটা কথা বলি যে আমরা এই নতুন যে পে স্কেলের কথা আমরা যেটা বললাম, এটা প্রায় 11 বছর পরে সরকার একটা উদ্যোগ নিছে এটাকে নতুন পে স্কেল দেওয়ার জন্য। সরকার বলছে যে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, এটাই হলো তাদের কাছে একটা গ্রাউন্ড, এবং দীর্ঘদিন ধরে কর্মচারীর একই বেতনের কাঠামোতে আছে, সুতরাং একটা পরিবর্তন দরকার, এইসব চিন্তাভাবনা করে এখন প্রশ্ন উঠতেছে যে এটা তো একটা বড় বাজেট, সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরাট একটা বাজেট। এই বাজেটের অর্থের উৎসটা কোত্থেকে আসবে, এই সব বিষয় নিয়েই আপনার সাথে আলোচনা করব, এবং আমাদের মাঝে হয়তো কিছুক্ষণের মধ্যে স্নিগ্ধা এসে পৌঁছাবে। তো আপনার কাছে শুরুতে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হলো নাম্বার ওয়ান, নতুন পে স্কেল সত্যি প্রয়োজন ছিল কি না? কারণ আমাদের দেশের আর্থিক যে কাঠামো সব কিছু মিলাইলে, নাকি সরকার অন্য কোনো কারণে এটা করছে, মানে মূলত উদ্দেশ্যটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ রাজাকি ভাই, খুব ভালো লাগছে যে আপনি এখন উপস্থাপক। সবসময় আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে লোকেরা অনেক জ্ঞানগর্ভ ডিসকাশন বিশ্লেষণ শুনেছে। তো আপনাকে প্রথমত স্বাগত জানাই। আমি চাই যে আসলে আপনি ধীর স্থিরভাবে একজন উপস্থাপক হিসাবে পপুলার হন, কারণ আমাদের দেশের টক শোগুলো কিন্তু কোনো কোনো সময় ছিল যে ব্যক্তিকে দিয়ে পপুলার হয়েছে। আজকে আপনি একটা ব্যতিক্রমী বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন। অ্যাকচুয়ালি পে স্কেল যেটা আমাদের নবম পে স্কেল হিসেবে আমরা যেটাকে রিকগনাইজ করছি, এই পে স্কেল তো আমাদের যখন ব্যয় বাড়ে, আমাদের যখন মূল্যস্ফীতি, তারপরে আপনার মুদ্রার মান, এগুলো যখন কমতে থাকে, তখন পে স্কেল অনিবার্য হয়ে পড়ে। সুতরাং এই পে স্কেল যদি নীতিগত জায়গা থেকে আপনি দেখেন, এই পে স্কেলটা অনিবার্য ছিল। কারণ ইতিমধ্যে তো আমরা দেখছি যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, ঘর ভাড়া বেড়েছে, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ বেড়েছে মানুষের। সেই হিসাবে যদি আয় না বাড়ে, তাহলে তো এটা নানা ধরনের সমস্যা তৈরি করবে মানুষের উপরে। তো সব নীতিগতভাবে প্রথম কথা হচ্ছে আমাদের একটা আপডেটেড পে স্কেল দরকার। এটা আমার পার্সোনাল অভিমত যে এই পে স্কেলটা খুবই দরকারি ছিল। দ্বিতীয় হচ্ছে, দেখেন, আমরা যখন বিভিন্ন সময়ে বিরোধী দলের জায়গা থেকে কথা বলেছি, আমরা তো সবসময় সরকারকে দাবি করেছি যে ন্যূনতম মানুষের একটা বেতন চাহিদা পূর্ণ করতে হবে। আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমরা 25,000 টাকা ন্যূনতম একটা মজুরির দাবি নিয়ে নানা বিষয়ে আন্দোলন হচ্ছিল। তো সরকারের এই ন্যূনতম মজুরির জায়গাটা ছিল 8,500 টাকা। তো এই পে স্কেল আমি যেটা দেখলাম যে সম্ভবত 20 বা 22,000 টাকা বা 20,000 টাকার মধ্যে একটা প্রস্তাব করা হয়েছে। এখন আপনার এটাকে হয়তো আপার লেভেলে, যেটা উপরের দিকে যে বেতন স্কেল, সেটাকে হয়তো সেই হিসাবে সমভাবে বৃদ্ধি করার প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। এখন থ্রেড যেটা আপনি যেটা বলছেন বা এটার সাথে যেটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের একটা সরকারি পরিচালন ব্যয় বাড়িয়ে দিবে। আমাদের এমনিতেই আমরা বাজেটে যেটা দেখেছি যে শুধু 6 লক্ষ কোটি টাকার মতো আমাদের শুধু সরকার পরিচালনার ব্যয় আমাদের লাগছে। আপনি জানেন, আমরা এবি পার্টি যখন আমরা একটা সলিউশন বেসড পলিটিক্সের কথা বলেছি, আমরা কিন্তু তখন বলেছি যে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর এবং বিভিন্নভাবে সরকারের যে বিশাল বাহিনী, প্রায় 14 লক্ষর মতো সরকারের কর্মকর্তা আছেন। যে কোনো একটা পে স্কেল হলে কি হয়, এই 14 লাখ প্লাস আরও প্রায় 9 লাখের মতো কিন্তু আপনার এই পেনশনভোগীরা আছেন। তাদেরকে আপনাকে এই বাড়তি বেতনটা, বাড়তি যেই প্রস্তাবনাটা আছে, সেটাকে ইনক্লুড করতে হয়। এখন মানুষকে আপনি টাকা দিবেন, মানুষের চাহিদা পূরণ করবেন, এটা তো রাষ্ট্রের কাছে মানুষের হক, মানুষের প্রাপ্য। কিন্তু
কথা হচ্ছে আপনার আসলে এই 14 লাখ কর্মকর্তা কর্মচারী লাগছে কিনা। আপনি জানেন যে 5 লাখ কিন্তু আরও শূন্যপদও আছে, 5 লাখ শূন্যপদ আছে কিন্তু সরকার, তার মানে কি এটা 19 লাখ হয়ে যায়। এবং সরকার আরও শুনেছি যে উদ্যোগ নিচ্ছে যে এই 5 লাখ পূরণ করার জন্য। আমরা যেটা হিসাব করে দেখেছি, যদি এই পে স্কেল ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু 1 লক্ষ কোটি টাকার প্রায় একটু বেশি টোটাল আমাদের খরচ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যেটা ছিল 6 লক্ষ কোটি টাকা পরিচালন ব্যয়, সেটা 7 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। অথচ আমাদের, আপনি জানেন যে ট্যাক্স উঠে নাই 4 লাখ কোটি টাকার বেশি। যদিও এবার সরকার বলছে তারা 6 লাখ কোটি টাকা তারা ট্যাক্স আদায় করবে, কিন্তু সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তো প্রশ্ন হচ্ছে দুটো, তাইলে একদিকে আপনার প্রয়োজন, মানুষের বিপদ আপদ, মানুষের খরচ মানুষ সামলাতে পারছে না, এবং আমরা যেটা মনে করি আপনি যদি ন্যায্য মজুরি না দেন তাহলে সে দুইটা কাজ করবে। একটা, তার কাছ থেকে কোয়ালিটি সার্ভিস পাবেন না, 2 নম্বর হচ্ছে সে দুর্নীতি করবে। আপনি যদি দুর্নীতির পথ বন্ধ করতে হয় তাকে যথাযোগ্য মজুরি দিতে হবে। তো এই জায়গা থেকে আমি আপাতত কথাখানি শেষ করছি যে আমি মনে করি এটা খুবই প্রয়োজন ছিল এই পে স্কেলটা, বাট আমি যেটা মনে করি ব্যয় সাশ্রয়ের একটা ব্যাপার আছে। সেজন্য আমার মনে হয় যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই মন্ত্রণালয় অধিদপ্তর এগুলো কমিয়ে আনা দরকার। আমি আপনার কাছে আবার আসবো এর আগে। আচ্ছা দর্শক, আমাদের মাঝে ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ডক্টর রেজনা করিম স্নিগ্ধা এসে পৌঁছেছেন। স্নিগ্ধা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা এখন এই মুহূর্তে একটা প্রতিবেদন দেখে আসি, তারপরে আলোচনায় ফিরবো, আপনার কাছেই ফিরবো। দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের। চূড়ান্ত পর্যায়ে থাকা এই পে স্কেল যে কোনো সময় ঘোষণা হতে পারে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানে এরকম অনেক বলেন, 11 বছর পে স্কেল না হওয়ায় মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এখন তারা তো কর্মকর্তা কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এদিকে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পাশাপাশি পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকাকেও বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এখন যেটা জিনিসটা আমরা দেখছি যে সংকট, গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি। আর আপনারা এটা জানেন যে এই সংকটটা আমাদের এদের জন্য এই সরকার দায়ী না। জ্বালানি সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, এবং সেইটার বিকল্প বিগত সরকার করতে পারেনি। এ সময় নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের উপর অর্থনৈতিক চাপ তৈরি হওয়ার বিষয়টিও সামনে এসেছে। তবে সেই চাপ সামাল দিতে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার বলেও জানান তিনি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। প্রতিবেদন দেখলাম, ফিরে আসছি আবার আলোচনায়। সরাসরি চলে যাচ্ছি রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনার কাছে। আপনি দেখলেন যে প্রতিবেদনটায় বলা হইল যে নিয়ম অনুযায়ী বা স্বাভাবিক নিয়মে 5-6 বছর পর পর একটা পে স্কেল করা দরকার। এটা কিছুক্ষণ আগে বলছিল যে মঞ্জু ভাই যে হ্যাঁ যৌক্তিক, কারণ সব কিছু বাড়তেছে, সেই হিসেবে বাড়ানো দরকার। কিন্তু আমাদের দেশের সার্বিক যে পরিস্থিতি, এই যে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, নানান সংকটে আমরা আছি, ঠিক তার ভিতরে ওই যে যুক্তিটা, সেই যুক্তি মোতাবেক 11 বছর পর বেতনটা বাড়ানো এই মুহূর্তে মানে কি আপনি কি যৌক্তিক বলে মনে করছেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাইকে, শুভেচ্ছা। ফ্যাক্টরটা হয়েছে কি, অনেক সময় যৌক্তিক কাজ কিন্তু যৌক্তিকভাবে করার সুযোগ হয় কিনা সেটা একটা প্রশ্ন। যেমন মনে করেন যে পে স্কেল বাড়ানো যৌক্তিক কেন, তার কারণ হচ্ছে আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম যদি না বাড়তো, লিভিং কস্টটা যদি আমার লিমিটেড থাকে, তখন কিন্তু আমার পে স্কেলের প্রয়োজন হয় না। এই কথা আমি আজকে না, আজকে 11 বছর ধরে কিন্তু এটা একটা বক্তব্য। কারণ এই যে পে স্কেলগুলো আমাদের বাড়ানো হয়েছে, দেখেন এটাও আমি একটু বলি, পে স্কেল যে বাড়ানোর প্রক্রিয়া বা এটা বিগত সরকারের সময়ে আপনি এটা টাইমিংটা যদি দেখেন, দেখবেন যে যখনই একটা ইলেকশন আসতো, তৎকালীন সময়ের কথা বলছি, আপনি দেখেন খেয়াল করে,
14তে একবার বাড়িয়েছে, মানে শাক দিয়ে মাছ ঢাকা আর কি, মানে আপনাকে একটা খুশি করে দেওয়ার প্রবণতা, যাকে যেভাবে খুশি করা যায়, এই জায়গা থেকে কিন্তু ওই পে স্কেলটা বেড়েছে। এখন পে স্কেল বাড়ানো কিন্তু কোনো সমাধান না। আমি নিজে কিন্তু দেখেন, আপনি বা মঞ্জু ভাই কিন্তু পে স্কেলের সুবিধাভোগী না, এখানে কিন্তু আমি পে স্কেলের সুবিধাভোগী, ঠিক আছে? এবং আমি পে স্কেলের আমরা ইনডাইরেক্টলি সুবিধাভোগী আর কি। হ্যাঁ, আপনারা ইনডাইরেক্টলি, আমরা কিন্তু যখন আমি আমরা যখন বাসায় বেড়াতে যাব তখন ভালো ভালো খাওয়া দিতে হবে আমাদেরকে। আচ্ছা, কিন্তু আমি মনে করেন ডিরেক্ট, মানে এটা কিন্তু আমার সাথে যুক্ত, এই জন্য আমি কথাটা বলছি যে আসলে কি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কি চান পে স্কেল বাড়ুক, আমি কিন্তু সত্যিকার অর্থে পে স্কেল বাড়ুক চাই না। আমি কি চাই জানেন? আমি চাই আমার বিদ্যুতের বিলটা কমুক, আমি চাই আমার খাবারের বিলটা কমুক, আমি চাই আমার গ্যাসের বিলটা কমুক, আমি কিন্তু এইটা চাই। আমি চাই যে আমার ভ্যাট ট্যাক্সটা কমুক, হ্যাঁ, আমি যে রোড ট্যাক্সটা দেই সেটা কমুক, আমি কিন্তু সেগুলো চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমার যে বেতনটা বাড়ানো হবে, সেই বেতন বাড়ানোর নেপথ্যে আরেকটা রাজনীতি কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ঊর্ধ্বমুখী দাম, এই ঊর্ধ্বমুখী দাম কিন্তু আর নিম্নগামী হবে না, ঊর্ধ্বমুখী দাম আরও ঊর্ধ্বগামী হবে। তো এখন যে পে স্কেল, এখন আরেকটা বিষয় বলি, ফিসক্যাল ক্যাপাসিটি আমাদের আসলে এটা আছে কিনা, এটাও আমার একটা প্রশ্ন। যে আপনার এত যে টাকা, আপনি চিন্তা করে দেখেন, আমরা যে এখন এই যে বিদ্যুৎ সংকটের কথা বলছি, 3 লক্ষ কোটি টাকা সম্ভবত আমাদের লোন আছে, মানে বিদ্যুতের খাতে 3 লক্ষ কোটি, ঠিক আছে? এই লোনের টাকা, তারপরে IMF এর লোনের টাকা, ক্যাপাসিটি চার্জের টাকা, আদানির ওই তো ক্যাপাসিটি, হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তো এইগুলা দেওয়ার পরে আসলে আপনি এই পে স্কেলটা বাড়ালে কি সমস্যার সমাধান হবে? আমি অনেস্টলি বলছি, একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে পে স্কেল বাড়ানোর মতো ক্যাপাসিটি বাংলাদেশের রাষ্ট্রের আছে বলে আমি মনে করি না। বরঞ্চ এই মুহূর্তে যদি পে স্কেলটা বাড়ানো হয়, সেক্ষেত্রে আমি একটা হতে পারি, ওই যে খুশি। আজকাল তো ভাই সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সকল পক্ষের রাজনীতি যারাই করে, যদিও মঞ্জু ভাই পাশে বসে আছে, তাদের একটা যে জনতুষ্টিবাদী একটা বিষয় খুব দৃশ্যত দেখা যায়। কিন্তু যেহেতু আমি শিক্ষকতা করি, তো জনগণকে তুষ্ট করা তো আমার কাজ না। সেই জায়গা থেকে আমি একটা কথা বলি যে আপাত সমস্যার সমাধান হিসেবে আমি আপনার পে স্কেল বাড়িয়ে দিলাম, এটা কোনো সমস্যার সমাধান না। আপাত সমস্যার সমাধান হিসেবে, আপাতত কোনো সমস্যার সমাধান, জাতি হিসেবে আমরা অ্যান্টিবায়োটিক খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, বুঝতে পারছেন? অ্যান্টিবায়োটিক আমাদের ভালো লাগে, অর্থাৎ পড়বে আর সাথে সাথে আমরা ঠিক হয়ে যাব। তো সেই জায়গাটা আমি আসলে মনে করি না। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যেহেতু দেশের অনেকগুলো ক্রাইসিস আছে, যেটা কিন্তু সব কিন্তু হ্যান্ডেল করাটা অনেক কঠিন। বিদ্যুৎ, গ্যাস, আমি অনেক বেশি কনসার্ন। আপনি যদি একটু মনে করেন, WHO কিন্তু একটা রিপোর্ট অলরেডি বলে দেওয়া আছে, আগামী এই বছর কিন্তু একটা খাদ্য সংকটেরও কিন্তু একটা হুঁশিয়ারি কিন্তু দেয়া আছে, ঠিক আছে? যে খাদ্য সংকট আসতে পারে। আমার পল্লী বিদ্যুতের এটা তো মানে আল্লাহর রহমত যে আপনার এবার বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে কিন্তু ওই পাম্পে সেচ করে আমরা আমাদের পানিটা তোলা লাগছে না। যদি না হতো তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যেত। তো সেই জায়গাটাতে অলরেডি আমার বিদ্যুতের চাহিদা, আমরা মনে করি যে শহরে আমাদের বিদ্যুতের প্রয়োজন, কিন্তু আমার কাছে মনে হয় শহরের থেকে এই যে সেচ বলেন, পাম্প বলেন, কলকারখানা, এই বিদ্যুতের চাহিদা করা খুব জরুরি। আমাদের জ্বালানি খরচের দিকে মনোযোগটা দেওয়া জরুরি। তারপরে একটা স্থিতিশীল অর্থনীতিতে যখন আমরা পৌঁছাবো, সেই সময় যে আমরা পে স্কেলের কথা চিন্তা করি এবং জিনিসপত্রের দামটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। আমি আপনার কাছে আবার আসবো। একটা অনেকগুলো কথা রেজনা করিম স্নিগ্ধা বলছে, তবে তো অনেক বিষয় শুনছে। সে বলছে পে স্কেলটা মানে বেতন বাড়ানো, সহজ বাংলায় বেতন বাড়ানোর চেয়ে যদি আমি কমাতে পারি দ্রব্যমূল্যের দাম বা বিদ্যুতের দাম বা গ্যাসের দাম, সেইটা খুব বেশি জরুরি। আর যদি ওইগুলা দামের জন্য কাভারেজ হয় সেটা ভিন্ন কথা। পাশাপাশি আরও কতগুলো কথা বলছে, যেমন বিদ্যুৎ আমরা শহরে পাচ্ছি বলতে গেলে অনেক বেশি, গ্রামে পাচ্ছি না। কিন্তু আমার চাষের সাথে সম্পর্ক, বিভিন্ন কাজের সাথে, গ্রামের ইরিগেশনের সাথে সম্পর্ক, সেই সব করলে সেখানে বেশি দিতে হয়। এই সব কিছু মিলিয়ে যদি আপনি ভাবেন, আবার বিদ্যুতের যদি দাম কমাবেন, আপনি কিভাবে কমাবেন? ক্যাপাসিটি চার্জ দিতে হয়, যেখান থেকে আমি বিদ্যুৎ পাচ্ছি না বাট ক্যাপাসিটি চার্জ দিতে হয়। এই সব কিছু মিলিয়ে এই জটিল বিষয়টা আপনি কিভাবে একটা সাজেশন দিবেন গভর্নমেন্ট, সরকারকে? আমি বলি, প্রথমত হচ্ছে যে স্নিগ্ধা তো একজন একাডেমিশিয়ান, ওনার দৃষ্টিটা কিন্তু একাডেমিক্যালি উনি বলেছেন। বাস্তবতা হচ্ছে দেখেন, 11 বছর পর কিন্তু একটা পে স্কেলের প্রপোজাল আসছে। 11 বছর একটা রাষ্ট্রের এবং গ্লোবাল ইকোনমির এই জায়গাটা আমাদেরকে হিসাব করতে হবে।
11 বছর আগে উৎপাদন মূল্য এখনকার উৎপাদন মূল্য কত? 11 বছরের মধ্যে মানুষের ঘর ভাড়া, স্কুলের বেতন, নানাভাবে এটা যদি আমি ধরেও নেই যে মূল্যস্ফীতির কারণে একটা চেঞ্জ কিন্তু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্নিগ্ধা যে কথাটার দিকে গুরুত্ব দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ, যে আমি যদি দ্রব্যমূল্য মানুষের যদি ব্যয়ের জায়গাটা থামাতে পারতাম তাইলে এই জায়গাটা আমি কমাতে পারতাম। কিন্তু আমি ওইটা তো পারছি না। না পারারও এর অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের ধরেন আমাদের বিদ্যুৎ যে আমরা কিনছি অনেক দাম দিয়ে কিনছি, কেন? একটা তো হচ্ছে বিদ্যুতের উৎপাদন মূল্য যা তার চাইতে বেশি আমি দিচ্ছি, আবার সরকারও সেখানে ভর্তুকি দিচ্ছে, কেন? এই পুরাটা হচ্ছে আমাদের একটা ভুল একটা নীতির কারণে। আপনি এটা এত বেশি আলোচনা হয়েছে যে গ্রামে গঞ্জের মানুষেরও এখন মুখস্থ হয়ে গেছে। আমাদের 32,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু আমার বিদ্যুৎ চাহিদা আছে 17,000 বা 16,000 মেগাওয়াট, অর্ধেকের মতো, অলমোস্ট অর্ধেক, একটু বেশি। এরপর আমি সেই 16,000 উৎপাদন করতে পারছি না, আমি পাচ্ছি 10 থেকে 12,000। কারণ কি? কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে র মেটেরিয়াল, আমার যে গ্যাস বা তেল বা কয়লা দেওয়ার কথা সেটা আমি দিতে পারছি না। কেন পারছি না? কারণ আমি মাত্র 5% জ্বালানি আমার দেশ থেকে আমি উৎপাদন করতে পারি, বাকি 95 আমাকে বাইরে থেকে আমদানি করতে হয়। আচ্ছা, তাহলে আমার ঘরে খাবার নাই, কিন্তু 95 খাবার আমাকে আনতে হয়, কিন্তু আমি খাবারের জন্য ব্যবস্থা করে রেখেছি 32,000। আবার এই 32,000-এর জন্য আমাকে আলাদা পেমেন্ট দিতে হচ্ছে। তাইলে দেখেন এই যে 15-16,000 বেশির টাকাটাও আবার আমাকে এই বিদ্যুতের মূল্যের সাথে যোগ করতে হচ্ছে। তার বাইরে আমি কুইক রেন্টালের নামে যেগুলো করেছি, যেগুলো অনেক দাম দিয়ে, সেগুলো আমাকে উচ্চ দামে আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এই যে আমার 50-60 কোটি টাকা এক্সট্রা লোড আমার পিপলের উপরে আমি বিদ্যুৎ দিয়ে করছি, গ্যাস দিয়ে করছি, এটার ইফেক্ট তো আমার দ্রব্যমূল্যের উপর পড়ছে, এটা আমার জীবনযাত্রার উপর পড়ছে। এখন এই জন্য আমরা বারবার কেন বলি যে আমাদের রাষ্ট্রটাকে ওভারঅল চেঞ্জ করতে হবে। আপনি শুধু একটা জায়গায় মেরামত করলে হবে না। এই যে আমি যদিও সাপোর্ট করছি এই পে স্কেলকে, কিন্তু শুধু আপনি বেতন বাড়াই দিলে তো হবে না, এটার কিন্তু চেইন এফেক্ট আছে। চেইন এফেক্ট কি আমি আপনাকে বলি, যেমন ধরেন এখন বেসরকারি খাতের লোকেরা বলবে যে সরকারি লোকদের বেতন বাড়ছে, আমাদের কি হবে? ওরা যে চাল খায় আমরা তো একই চাল খাই, ওরা যে তেল খায়, ওরা যে বিদ্যুতের বিল দেয় আমরা তো দিই। তাহলে বেসরকারি খাতে আন্দোলন শুরু হবে। তাহলে এখানে আপনি 16-17 লাখ বা 15 লাখ লোকের বেতন বাড়াচ্ছেন, আরও তো 30 লাখ 40 লাখ বেসরকারি খাতের লোকদেরও বেতন বাড়ানোর প্রশ্ন আসবে। তার মানে একটা ম্যাসিভ মুভমেন্ট কিন্তু অটোমেটিক্যালি ইনিশিয়েটেড হচ্ছে। এরপর আপনি দেখেন এটার প্রভাব বাজারে পড়বে, এটার সাইড এফেক্টে অন্যান্য জায়গাগুলো সার্কুলেট করবে নানাভাবে এই দাবিটা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বিদ্যুতের, যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে সরকার আজকে এসে সারেন্ডার করতেছে যে আমি আগামী 3 থেকে 6 মাসেও বিদ্যুৎ এবং গ্যাসের যে কোনো আশানুরূপ কোনো অগ্রগতি হতে পারে, এটা হতে পারবে না, এরকমই আমরা আশা করছি। এর অর্থ কি? এর অর্থ আপনার উৎপাদন ব্যবস্থা কি হবে? কারখানাগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, কি পরিস্থিতি সরকারের অপেক্ষা করছে আগামী দিনে? সরকার বিরোধী দলকে না হয় উল্টাপাল্টা বলে, মানে মানে কি বলে, ওই যে মানে ষড়যন্ত্রের কথা বলে থামাতে পারবে, কিন্তু সাধারণ মানুষকে কি থামাতে পারবে বলেন? আমি আসবো ফিরে, আমি একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, সরাসরি চলে যাচ্ছি স্নিগ্ধার কাছে। এর আগে মঞ্জু ভাই যে কথাগুলো বলতেছিল তার আলোকে যদি আমরা বলি যে পে স্কেলটা বাড়ানো দরকার একদিকে, যেমন উনি বলতেছে, এবং এটা বাড়াইতে গেলে যেমন একটা এখানে আসছে 8,200 টাকার বেতন যারা পায় তাদের জন্য প্রস্তাব আছে 20,000 টাকার, এবং 78,000 টাকা যিনি পান তার জন্য প্রায় 1,60,000 টাকা, রাফলি 100 থেকে 140%। ধরুন মঞ্জু ভাই বলল বাড়ানো দরকার 11 বছর পর, আপনি বলছেন কিছু কমানোর কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে বাড়ানোর মাত্রাটা যদি আমরা দেখি 100 থেকে 140% বৃদ্ধি আমার দেশের সার্বিক পরিস্থিতিতে এই সিদ্ধান্তটা কতখানি যৌক্তিক হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং এইটার বৈরী প্রভাব কোথায় কিভাবে পড়তে পারে? আচ্ছা, না এখানে যেটা হয়েছে কি, আপনি যখন শ্রেণী বৈষম্য সবচেয়ে বড় ব্যাপার, আমার সোসাইটির একটা বাস্তবতা বলি যে
এরকম ভাবার কোনো কারণ নাই যে যে চাকরি করে, বিশেষ করে আমরা যখন কথা বলছি পে স্কেলটা তো সরকারি চাকরির জন্য আসছে। সরকারি চাকরি যে করে, যিনি বা যারা করেন, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই বাস্তবতা তো সত্য যে আপনি সোসাইটালভাবে মনে করেন যে সে একটা সিকিউর জব করে। এই একটা জিনিসই কিন্তু সরকারি চাকরির লোভের মূল জায়গা। এর বাইরে আপনি সেকেন্ডারি প্রসেসে সেখানে দুর্নীতি, ঘুষ ইত্যাদি ইত্যাদি থাকে, সেটা তো আর আমাদের কাউন্টের বিষয়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে সেটা একটা নিশ্চয়তা দেয়। এখন বাকি যে যারা প্রফেশন আছে তারা তো, আমার কথা হচ্ছে যে তাদের বেতন তো আপনার সরকারি চাকরি থেকে বেশি, অনেক, মানে বেতনটা অনেক বেশি। তারপরও মানুষ বেসরকারি চাকরি থেকে সরকারি চাকরি পছন্দ করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে 1 নাম্বার হচ্ছে সিকিউরিটি, 2 নাম্বার হচ্ছে দুর্নীতি। ঠিক আছে, সিকিউরিটি এবং দুর্নীতি, এই যে দুর্নীতির পয়সাটা আসলে মানুষ নেয় কেন, এটাও একটা প্রশ্ন। আমরা সবসময় বলি, অস্কার লুইসের একটা বিখ্যাত তত্ত্ব আছে, দারিদ্র্যের দুষ্টচক্র। বাংলাদেশ অনেকটা দুর্নীতির দুষ্টচক্রে আক্রান্ত। এখানে ওই যে আপনি বললেন 8,000 টাকা দিয়ে, আচ্ছা বলেন তো ঢাকা শহরের যেই মানুষটার বেতন যদি 8,000 টাকা 10,000 টাকা হয়, এটা সেই মানুষটা তার পরিবার নিয়ে কিভাবে চলতে পারে? ডিফিকাল্ট। তাহলে সেই মানুষটা যখন ওই যে বলে না যে আমার পিওনেরও নাকি কোটি কোটি টাকা, এ কথা বলছিল তো, 400 কোটি 400 কোটি টাকা। এই যে পিওনেরও যে 400 কোটি টাকা, এইটা তো একটার একটার সাথে একই সুতায় গাঁথা। এই জন্য আমি একটা কথা বলছি যে আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি মানুষের কাছে সততা প্রত্যাশা করতে পারেন তখনই যখন আপনি সেটাকে আসলেই সিস্টেমেটিক্যালি প্রোভাইড করেন। আমি এবং আপনি আমরা নির্দ্বিধায় জানি যে 8,000 টাকা দিয়ে কোনো মানুষ চলতে পারে না। কাজেই আমার পে স্কেলের থেকে রিফরমেশনটা খুব জরুরি, কিন্তু এই রিফরমেশনটা কিন্তু আমাদের হয়নি, 1 নাম্বার। 2, আপনি যদি মনে করেন যে এই পুরো প্রক্রিয়াটাতে আপনার মানে কি হবে, আপনি যে প্রশ্ন করেছেন, শ্রেণী বৈষম্য তো আমাদের সাথে ছিল, প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ ছিল, এবং এখন এটা আরও বেড়েছে। ঢাকা শহরের কোনো মানুষ যে সৎভাবে চলার চেষ্টা করে, আমি বলি আপনাকে, আমি একদিন দুঃখ করে একটা কথা বলছি, আপনার সত্যিই বলি, আর আমার একটা অভ্যাস আছে সত্যি কথা মানে না, ঠিক আছে। বলে দিই আর কি। তো সেটা কি, দেখেন আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি কিন্তু অধ্যাপক পদে চাকরি করি। বাস্তবতা হচ্ছে আমি একদিন হিসাব করে দেখলাম মঞ্জু ভাই, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়েও কিন্তু পড়াই। আমি কিন্তু আপনাকে বলছি আমি পড়াতে বাধ্য হই। বুঝছি। আমি হ্যাঁ, আমি মিন করে না, বললাম, তার আমি কিন্তু সত্য এটা। আমি কিন্তু পড়াতে বাধ্য হই। হ্যাঁ, তার কারণ কি, এবং আমি আমার পরিবার, আমি আমার কথা বলছি, যেটা চিন্তা করি, আমি চিন্তা করে দেখলাম যে আসলে ওখানে কি অনেক টাকা দেয় না, দেয় না মঞ্জু ভাই, খুব অল্প কয়টা টাকার জন্য কিন্তু পড়াতে বাধ্য হই। তার মানে আমি কথাটা এই জন্য বললাম যে আপনি যদি সৎভাবে জীবনযাপন করতে চান, বাংলাদেশ রাষ্ট্রে এমন কোনো সুযোগই নাই যে একটা মানুষ শুধুমাত্র তার চাকরি তারই সাথে করবে। কারণ আমরা তো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আর ওই যে কোচিং সেন্টারে পড়ায় না। আপনি আজকে যান, স্কুল কলেজের টিচাররা কোচিং সেন্টারে পড়াচ্ছে, না পড়ালে সেই শহরে টিকবে কি করে? বাস্তবতাতে আসেন, তার মানেটা কি? মানেটা হচ্ছে এখানে একটি প্রফেশন, একটি সোর্স অফ ইনকামের উপর নির্ভর করে চলার মতো অবস্থায় বাংলাদেশ জাতিরাষ্ট্রের মানুষ নাই। তাহলে এখন এইটার সমস্যার সমাধান আপনাকে কিভাবে করতে হবে? এই সমস্যার সমাধান, আপনি এখানে মানুষ যে আলাদা, পৃথিবীর অনেক জায়গায় মানুষ কিন্তু বিনিয়োগ খাত আছে। আমাদের শেয়ারের দিকে তাকায় দেখেন, আমি যে কোথাও একটা বিনিয়োগ করব, এক সঞ্চয়পত্র ছাড়া আমার দেশের মানুষের বিনিয়োগের খাত কি? তো এই যে বিকল্প চিন্তা, আপনার দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের খাতকে আমি বুঝি না। দরকার হলে যেভাবে আপনি এই যে করেছেন, সঞ্চয়পত্র করেছেন, আমাদের বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, এসব জায়গাতে যদি সরকার আলাদা করে বিনিয়োগের জন্য করে, যদি সেটা সরকারের হয়, আমি নিশ্চিত দেশের মানুষ কিন্তু সেখানেও বিনিয়োগ করবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, কারণ বাস্তবতা কিন্তু এটাই। আপনি আগামীকালকে 10 জনের সাথে কথা বলে জিজ্ঞেস করেন যে কোনো একটা মানুষ শুধুমাত্র একটি প্রফেশনে আসলে থাকে কিনা বা পারে কিনা। আমি আপনার কাছে আবার আসবো, আর যাচ্ছি মঞ্জু ভাই, আপনার কাছে আসি। সে অনেকগুলো কথা বলছে, যুক্তি আছে, কারণ আপনার একটা 8,200 টাকা দিয়ে আপনি কি করবেন ঢাকা শহরে যদি আপনি সার্ভাইভ করতে, কারণ যে ঢাকায় চাকরি করে তাকে তো ঢাকায় থাকতে হবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি আমাদেরকে ঢাকা ক্লাবে একবেলা খাওয়াইলে তো 10-12 হাজার টাকা বিল আসবে। সেটাই বলতেছি। সেটাই বলছিলাম। তাহলে তার পাশাপাশি এটাও ঠিক যে আপনি 8,000 টাকার বেতনে একবারে যদি 20,000 টাকা করেন, মানে এটা কতখানি যৌক্তিক, আমি ওটা এডমিট করলাম। না, ঠিক আছে রাজাকি ভাই, আমি আরেকটা কথা বলি। জি। আরেকটা কথা সে বলছে যে সরকারি চাকরি যারা করে এদিক সেদিক থেকে ইনকাম করে, এটা অলিখিত, এটা প্রকাশ করা যাবে না। কিন্তু আপনি যখন এই আবহাওয়ায় থাকেন, আমরা কিন্তু বাস্তবতাটা জানি। একজন ডিসি বদল করতে 70 কোটি টাকা, তারপরে চাকরি নিতে গেলে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি নেয়। তো চাকরি নেয় যখন, ওই 8,000 টাকা বেতনের জন্য কিন্তু 2, 4, 5 লাখ টাকা
উপঢৌকন দিয়ে ঘুষ দিয়ে তারপরে যায়, তাহলে ইন্টেনশনটা কি সাইডে ইনকাম করবে সেটার থেকেই? আর সেটা যদি সত্যি হয় তাইলে এটা এতবারে চট করে 100 থেকে 140% জাম্প করাটা কতখানি যৌক্তিক? রাজাকি ভাই, আমরা আসলে হয়েছে কি, সবটাকে যদি একসাথে করে আলোচনা করি খুব ঝামেলা। আমরা আলাদা আলাদা করে তারপরে ইকুয়েশনে পৌঁছতে পারলে ভালো হবে। দেখেন, প্রথম কথা হচ্ছে আমার 20,000 টাকা, আপনি যেটা বলেছেন যে 20,000 টাকা দিয়ে একটা মানুষ কীভাবে চলবে, এই যে দেখেন পার্থক্যটা কত বড়। যিনি হাইয়েস্ট স্যালারি ড্র করছেন ওনার হচ্ছে 1,60,000 টাকা, আর যিনি লোয়েস্ট স্যালারি ড্র করছেন উনি 20,000 টাকা। বিশাল পার্থক্য। ধরেন আমাদের দুইজনের কথা যদি আপনি ধরেন উনি হাইয়েস্টটা করেন, আমি লোয়ারটা করি। আমারও 3টা বাচ্চা, ওনারও হয়তো দেখবেন 3টা বাচ্চা, ঠিক আছে? 2টা বাচ্চা ধরেন, আমি ধরে নিলাম ওনার 2টা বাচ্চা, তাহলে তো ওনার আরও কম হওয়ার কথা, কিন্তু উনি হাইয়েস্ট স্যালারি ড্র করছে, আমি কম করছি। এই জন্য আমরা যেটা বলেছি যে হায়ার স্যালারির সাথে লোয়ার স্যালারির পার্থক্যটা কমাইতে হবে। যেমন এখানে 20,000 টাকা ঠিক আছে, কিন্তু হায়ারটা 1,60,000 থেকে কমাইতে হবে। এটা কমাইতে পারতাম আমরা, এটা একটা ইস্যু। একমত, আমি একটু ইন্টারফেয়ার করি, একমত। কিরকম? কারণ যে হাইয়েস্ট স্যালারি পায় সেও 1,000 টাকা বা 800 টাকায় গরুর মাংস কিনবে 1 কেজি, আর যে সবচেয়ে কম পায় সে 800 টাকায় একই তো। এই জন্য আমি বলছি যে অ্যাকচুয়ালি নীতিগতভাবে তো বেতন আরো সবারই বেশি থাকা দরকার, আমাদের যেই সমাজ রাষ্ট্রের অবস্থা। এখন আমি যেটা বলছি যে ধরেন সরকারের এই যে 14 লাখ বা 15 লাখ কর্মকর্তা কর্মচারী আছে, আমি বিশ্বাস করি এটাকে 10 লাখ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চলবে। কেন চলবে? আপনার মনে আছে আওয়ামী লীগ সরকার বলেছিল যে তারা ডিজিটাল বাংলাদেশ করেছে। ডিজিটাল বাংলাদেশ মানে কি? ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে আপনার স্টাফ কমে যাবে, প্রযুক্তির কাজ বাড়বে। যেমন আমাদের ডাক বিভাগ ধরেন, এখন ডাক বিভাগের কাজ কমে গেছে না? আপনি কি ডাক বিভাগের লোক চাকরি কমেছে লোকের? কমে নাই। এই যে সিকিউরিটি সিস্টেমে এখন নানা ধরনের সিসি ক্যামেরা আছে, তারপরে কি দারোয়ানদের চাকরি কমছে? কমে নাই। আপনি একটা অফিসে যাবেন, সরকারি ডিসির অফিসে যান, ডিসির বাসায় যান, দেখবেন আটদালি, পিয়ন, তারপর তার ড্রাইভার, তারপরে তার কি কি নামে নামে 10-15টা পদ আছে। কেন এটা আছে? এটা নাকি ব্রিটিশ আমল থেকে এই নিয়ম। আমি ব্রিটিশ পার্লামেন্টে একটা হিয়ারিংয়ে গিয়েছিলাম, আমাদের ওই যে যখন টেলিভিশন বন্ধ করে দিল, আমি বিবিসির আমন্ত্রণে ওখানে এক প্রোগ্রামে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে যাই দেখলাম ওদের পার্লামেন্টে তেমন কোনো পিয়ন দারোয়ান বলে কিছু নাই, সবাই যাই উঠে চা আনতেছে। এই যে বিদেশে পড়াশোনা করে আসছে ভদ্র মহিলা, জিজ্ঞেস করেন, নিজের কাজ নিজেরা করছে। তা আমি অ্যান মেইন নামে সেখানে এই চেম্বারের, বাংলাদেশ চেম্বারের তখন প্রেসিডেন্ট ছিল এমপি, অ্যান মেইনকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমাদের এখানে ড্রাইভার নাই, তোমরা নিজেরা গাড়ি ড্রাইভ করো, তোমাদের নিজেদের রান্না নিজেরা করো, তোমাদের এত ফ্যাসিলিটি কম, কিন্তু তোমরা আমাদের বাংলাদেশে এই ধরনের সিস্টেম চালু করলা কেন? মানে গভর্নরদের এই থাকবে সেই থাকবে। তখন সে আমাকে যে তথ্যটা দিল, এটা হয়তো আপনাদের কাছে পুরানো কিন্তু আমার কাছে নতুন। সে আমাকে বলল, যখন আমরা বাংলাদেশে আমাদের এখান থেকে গভর্নরদেরকে বা বিভিন্ন ভাইসরয়দেরকে পাঠাতে চাচ্ছিলাম, তখন তারা যেতে চাচ্ছিল না। ফলে আমরা তাদেরকে নানা প্যাকেজ দিয়েছি যে তোমার এই সুবিধা থাকবে, তোমার গার্ডেনার থাকবে, তোমার পিয়ন দারোয়ান থাকবে, ইত্যাদি ইত্যাদি। তাকে যখন বলেছি তোমার অনেক পাইক পেয়াদা থাকবে, তখন সে রাজি হয়েছে। ঠিক আছে, এখন বলেন ব্রিটিশের সে আমল তো নাই, আমি কেন ব্রিটিশের সেই এখনও সেই অর্গানোগ্রাম ধরে রেখেছি? ফলে আমাদের এখানে যে কলিং বেল সিস্টেম, রুমে বসে কলিং বেল টিপলে একজন আসবে, চা নিয়ে আসবে, আরেকজন খবর দিবে। এই যে মাথা ভারী প্রশাসন, এইটাকে হাত দিতে হবে। এই জন্য যে স্নিগ্ধা যে কথাটা বলেছে আমি অল অ্যালং সাপোর্ট করি, সেটা হচ্ছে একটা ম্যাসিভ রিফর্ম লাগবে। আপনি যদি ম্যাসিভ রিফর্ম না করেন, যেই সরকারি আসবে উনি যেটা বলেছেন যে খুশি করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবে, এবং এই মূল্যস্ফীতি আমাদেরকে একটা সময় আসবে এমন অবস্থা যে আমরা পলিথিনের ব্যাগ ভরে নিয়ে যাব, টাকা নিয়ে যাব বাজারে, আর হাতে করে বাজার নিয়ে আসব। পৃথিবীতে তো বিভিন্ন দেশে এই ধরনের পরিস্থিতি আছে। সুতরাং আমাদের ম্যাসিভ একটা চেঞ্জ লাগবে এবং সবাই মিলে এই পরিবর্তনটা করতে আসবো। যাব একটা বিরতি, তার আগে স্নিগ্ধার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একজন মানে আপনাদের দুজনের আলোচনা যেটা আমরা পাইলাম, একজন সরকারি কর্মচারীর বেতন বাড়লো, কিন্তু একজন বেসরকারি চাকরিজীবীর বেতন নিয়ে আমরা কোনো কথা বলছি না, একজন দিনমজুরের বিষয় নিয়ে আমরা কোনো কথা বলছি না। এবং এই পে স্কেল তাইলে বৈষম্য তৈরি করবে কি না, সেই প্রশ্নটা রেখে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো কিছুক্ষণ পরে, ততক্ষণ সঙ্গে থাকুন।
দর্শক, ফিরে এলাম বিরতির পর, সরাসরি চলে যাচ্ছি রেজওয়ানা করিম স্নিগ্ধার কাছে। আপনাকে একটা প্রশ্ন রেখে গেছিলাম আমরা, সেই প্রশ্নটা হলো এরকম: সরকারি কর্মচারীর বেতন বাড়লো কিন্তু বেসরকারিদের বাড়লো না, দিনমজুরের আয়ের কোনো উৎস বাড়লো না, তাহলে সব মিলিয়ে বৈষম্য তৈরি হবে কিনা আর একটা? আমাদের দেশে অনেক ধরনের বৈষম্য হয়, এই যেমন আপনি আমাকে ডক্টরও বললেন না, অধ্যাপকও বললেন না, এটাও একটা বৈষম্য। অনেক কষ্ট করে আচ্ছা, অধ্যাপক এবং আমি ডক্টর হতে ক্ষমা হয়। প্রার্থী। এটাও একটা ব্যাপার, বৈষম্যের অনেক রকম ফের হ্যাঁ, আছে। ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, আমরা যখন চিন্তা করি, আমাদের চিন্তার একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলোতে যেটা হয় যে সব সময়, এটা খুব দুঃখজনক, যে যিনি নিচের দিকে থাকেন তার বাস্তবতাগুলোকে আমরা আড়াল করি। অর্থাৎ এই সোসাইটিতে সুবিধাভোগী শ্রেণী আরও সুবিধা ভোগ করে, আর যার ভাগে সুবিধাটা পড়ে না তার ভাগে সুবিধাটা কমতে থাকে। এই যে আপনি প্রশ্ন করলেন যে টাকাটা বাড়লো, এই টাকাটা বাড়ার পেছনে একটা বিষয় আছে। তো যিনি দিনমজুর তার তো টাকা বাড়ে না, যে কারণে আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে আসলে পে স্কেলটা বাড়িয়ে কোনো লাভ নাই, জিনিসপত্রের দাম কমাতে হবে। আরেকটা কথা, দুটো কথা, একটা মঞ্জু ভাইয়ের সাথে একটা যুক্ত করি। ব্রিটিশ আমলের যে কথাটা মঞ্জু ভাই বলেছেন, দেখেন ওখানে একটা ব্যাপার আছে। ইউরোপে যেহেতু আমি দেখেছি, ইউরোপে হচ্ছে মানুষ নাই, আর আমার এখানে প্রচুর মানুষ, যে কারণে আমার এখানে এই যে জবগুলাই, যে আমি এটা অনেক চিন্তা করেছি যে ড্রাইভার এগুলো রাখা হয়েছে কেন, কারণ এই রাখাই হয়েছে যাতে করে তারা একটা কাজের মধ্যে ঢুকে একটা ইনকাম করার করতে পারে। এটা কিন্তু একটা ওই যে পপুলেশন সায়েন্সের একটা ব্যাপার। কিন্তু এখানে আরেকটা প্রসঙ্গ, বাইরের দেশে কিন্তু ট্যাক্স প্রত্যেকটা মানুষ দেয়, মানে বাইরের দেশে কিন্তু রাজাকি ভাই মানুষ ট্যাক্স দিতে বাধ্য থাকে, আপনি কিন্তু সেখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমার এখানে ধরেন যারা বড় বড় উকিল আছে আপনার মতো, অথবা ডাক্তার যারা আছে, রাজাকি ভাই একটা ডাক্তার, আমি ডাক্তারদের উপরে রেসপেক্টফুলি বলি, আপনাদের প্রফেশনের কথাতেও আমি হয়তো বলবো, একজন ডাক্তার দিনে 50টা রুগী দেখেন হয়তোবা, প্রত্যেক রুগীর ভিজিট এই শহরে হয় হচ্ছে 1000 থেকে 1500 টাকা। একই দিনে যখন 50টা পেশেন্ট দেখেন, আমার নিজের সিরিয়াল যদি হয় 49 বা 48, ওই মুহূর্তে সে নগদ কত টাকা? এখানে কি একটা ট্যাক্সের গল্প আসে? আসে না। আপনার ফাইলের ক্ষেত্রে আসে না। অথচ কারটাতে আসছে জানেন, ওই যে 8000 যত টাকা বলছেন, আমার টাকা বলছেন, আমাদের এই ফাইলে কিন্তু ট্যাক্সটা কেটে আপনার বেতনটা হয়। এখানে আমার দেওয়া না দেওয়ার কিছু যায় আসে না। এই যে বিষয়টাও আমি বলছি যে আমরা কিন্তু চিন্তা করছি না যে আপনার এই যে বড় বড় যারা মানে টাকার মধ্যে থাকে, আমার আসলে মাঝে মাঝে জানতে ইচ্ছা করে আসিয়ান গ্রুপ কত টাকা দেয়, বসুন্ধরা গ্রুপ কত টাকা ট্যাক্স দেয়, তারপরে হচ্ছে আপনার এই যে আরো যে কত কত বড় বড় বাংলাদেশের যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, এরা আসলে ট্যাক্স কত টাকা দেয়। এই ট্যাক্সের হিসাবগুলো কেন সামনে নিয়ে আসা হয় না? আমি তো কোনো অবৈধ কথা বলছি না, বৈধ কথা বলছি। এখন বিশ্বে অন্য জায়গাতে কিন্তু রাজাকি ভাই এইভাবে পে স্কেল বাড়ানো হয় না। ওখানে কি করা হয়, এখানে একটু আমি বলতে চাই, যখন নাগরিক উপরে যাবে, ধরেন আমার টাকা বাড়বে না, আমি এখন প্রফেসর হয়েছি, আমাকে গভর্নমেন্ট থেকে একটা বাড়ি প্রোভাইড করা হবে, যে বাড়ির ভাড়াটা আমি দিলাম না, কিন্তু আমার কিন্তু পে স্কেল বাড়ে নাই, অর্থাৎ সুবিধা বাড়ানো হবে। আপনি ছুটি পাবেন, আপনি বছরে হয়তোবা অন্যরা ছুটি পাবে হচ্ছে 10 দিন, আপনি হয়তোবা সেখানে উইথ পের 20টা দিন ছুটি পাবেন। আমি সে কারণেই বলছি যে আপনার যে বৈষম্যের প্রসঙ্গটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, এখানে একটা বিষয় আছে, বেসরকারি আপনার মার্কেট, জব মার্কেট কম্পিটিটিভ হয়ে যাবে। সরকারি সাথে তো আমি আপনাকে বলেছিলাম সিকিউরিটি থাকে না। আজকে বেসরকারি খাতে যেখানে লোকজন যাচ্ছে, সে যত দৌড়াতে না পারে, সে যদি দৌড়াতে না পারে তাহলে সে টিকতে পারে না। এটা কিন্তু একটা বাস্তবতা। আমি আসলেই দেখি কি কি অদ্ভুত, যেহেতু শিক্ষকতা করি, গবেষণা করি, কর্পোরেট সেক্টর বলেন, বেসরকারি খাতে আমাদের যাদের বলেন, বন্যা হোক, পানি হোক, বৃষ্টি হোক, বাদল হোক, যাই হোক, তাকে কিন্তু অফিসে আসতেই হয়। সে কিন্তু তার বসকে বলতে পারে না আজকে আমি আসবো না। এই যে বাস্তবতা, এবং সেখানে তার যে কোনো সময়, আরো একটা কথা বলি, যে কোনো সময় চাকরি চলে যাওয়ার অসম্ভব ঝুঁকি আছে। এই কোভিডের সময়টার কথা চিন্তা করে দেখেন, কত মানুষকে, এটাকে তারা নাম দিয়েছে গোল্ডেন হ্যান্ডশেক, ধরাই দিছে, হঠাৎ করে সেই মানুষটা কিন্তু ইসেতে পড়ে গেছে। আপনি এই যে ট্রাম্প আসার পরে যখন ইউএসআইডির ইটা বন্ধ করে দিল, কত মানুষের বাস্তবতা কাজ করছে। এই বিষয়গুলোর জন্য কোনো সিকিউরিটি ফর্ম এখানে করা হয়নি। বৈষম্য, এবার আসেন দিনমজুরের ক্ষেত্রে, দিনমজুরের কথা আর কি বলবো, রিক্সা চালকের কথা আর কি বলবো, সেও তো বলে যে আগে ভাড়া দিতাম 10 টাকা, এখন ভাড়া দিই 30 টাকা। তার মধ্যে আপনি বানাইছেন অটো রিক্সা, এই অটো রিক্সা, রিক্সা
অটো রিকশা বানিয়ে তো আপনি সমস্যার সমাধান করেন নাই। আমি বারবারই বলছি যে আমাদের সাস্টেনেবল পলিসি তৈরি করা দরকার। আপনার কাছে ফিরবো আবার আমি, এখন আসছি মঞ্জু ভাইয়ের কাছে। মানে আমরা আলোচনার যে বিষয়টা দেখলাম, এই আলোচনার বিষয়তে একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু প্রজাতন্ত্রের 14, 15, 16, 17, 18 লক্ষ লোক যাই হোক, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে। রাষ্ট্রের লোক কিন্তু 18 কোটি। আমাদের এই ভাবনাটার ভিতরে, সরকারের এই ভাবনার ভিতরে কিন্তু এই 18 লক্ষ লোকেরই ভাবনা, এইটাই বা কতখানি যৌক্তিক? 1, 2, এই 18 লক্ষ লোকের যে টাকাটা আমরা দিব, বাড়তি টাকাটা, সে টাকাটা আসবে কোত্থেকে এবং তাদের উপর এটার প্রভাব কী? না, আপনি তো খুব গুঁড়ো আলোচনাটাই ঢুকছেন। কথা হচ্ছে যে রাষ্ট্রের তো এই 18 কোটি মানুষের বিষয় নিয়ে আলোচনা এবং যে বাজেটটা আমাদের হয়েছে, আমরা যেটা দেখলাম আর কি। দেখেন, এই যে 18 লক্ষ 18 লক্ষ লোক কিন্তু 18 লক্ষ লোক না, এটা একটা পরিবার। এই 18 লক্ষের মধ্যে হয়তো 1 কোটি পরিবার আছে, মানে পরিবারের সদস্য সংখ্যা হয়তো 1 কোটি আছে। আমি এর আগের প্রসঙ্গটা একটু টেনে আবার আপনার প্রসঙ্গে আসছি। আমি যেটা বলেছি যে সরকারের ব্যয় সাশ্রয় করতে হবে, বেতন বাড়ান, সাইজ কমান। যেমন আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দেখেন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তারপরে উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, এই ধরনের 7-8টা লেয়ার আছে। এরপর আবার আওয়ামী লীগ সরকার বাড়িয়েছে একটা সিনিয়র সচিব। আমি আমলাদেরকে জিজ্ঞেস করেছি যে ভাই, কার কি কাজ? ধরেন একটা ফাইল আসলো, ফাইলটা তো আসতেছে, ধরেন নিচেও তো আমাদের মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলো আছে, ওখান থেকেই তো আসতেছে। তো এতগুলো ডেস্ক পার হইতে হবে কেন? এবং আবার তার উপর আছে মন্ত্রী। তাহলে আপনি দেখেন এখানে প্রচুর একটা আমলাতান্ত্রিক জটিলতা এবং এগুলোর মধ্যে নানান ঘুষের লেনদেনের জায়গা। উপসচিবের ফাইল পাস করতে কিছু দেন, জয়েন্ট সেক্রেটারির এখানে যায় কিছু তদবির করেন, তারপরে যায় এডিশনাল সেক্রেটারি কিছু তদবির করেন। এই জন্য আমি বলছি যে সরকারের এমন একটা জায়গায় আসতে হবে, একদম স্ট্রংলি এই জায়গাগুলো রিভিউ করতে হবে। পুলিশে, ক্যাডারে বিভিন্ন জায়গায় সমস্যাগুলো আছে। এবার আসেন আপনার কথায়, সেটা হচ্ছে যে সরকারকে তো আসলে এই যে পুরো জনবাহিনীর বিষয়টা নিয়ে ভাবতে হবে, যে পুরো জনগোষ্ঠীর যে মানুষের জীবনযাত্রার মান কতটুকু আমরা উন্নত করতে পারলাম। মানুষ আসলে সরকারকে কী নিয়ে বিবেচনা করে? এই যে আমরা যত মূল্যস্ফীতির কথা বলি, আমরা জিডিপির কথা বলি, সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না। সাধারণ মানুষ দেখে এই যে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, দেখেন সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে খুবই পেরেশান। আমি উদাহরণ হিসাবে সবসময় সেটা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত জনপ্রিয় একজন মানুষ, যার নামের উপর দিয়ে দেশ স্বাধীন হয়ে গেছে, সেই লোকটা 3 বছরের মধ্যে অজনপ্রিয় হয়ে গেছে কেন? শুধুমাত্র শাসন ব্যবস্থা আর মানুষের জীবনযাত্রার বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু ভুলে গেছে উনি আমাদের স্বাধীনতা আনছেন, কি আনছেন, টি আনছেন, এগুলো ম্যাটার না। 15ই আগস্টের তার মৃত্যুর পরে, তার হত্যাকাণ্ডের পরে মানুষের মধ্যে এক ধরনের কারো মধ্যে দেখা গেছে যে একটা আনন্দময় প্রতিচ্ছবি তৈরি হয়েছিল। সেই জন্য বলছি, এই যে বর্তমান সরকারও এই যে আপনি পে স্কেল দিচ্ছেন, আপনি এই যে কি বলে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এই যে দেখেন সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে কত, 30 থেকে 40 হাজার একটা ফ্যামিলি কার্ড দিয়েছে, কিন্তু আরও তো 1.5-2 কোটি ফ্যামিলি পায় না এখনও। কিন্তু তার মধ্যে এসে যখন তার গ্যাস থাকছে না, তার বিদ্যুৎ থাকছে না, তার ওই ফ্যামিলি কার্ড কিন্তু ভাই ওই যে পে স্কেলের সাপ্লিমেন্ট হিসেবে ফ্যামিলি কার্ড দিয়েছে, এভাবে ভাবতে পারেন। যেহেতু যারা পে স্কেল পাবে না, হ্যাঁ, আমার কথা হচ্ছে দেন আপনি, কিন্তু সেটার ইম্প্যাক্টটা ধরেন ওই যে বলে না পিঠে খেলে পেটে সয়, কি একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়। এখন আপনি তাকে দিচ্ছেন কিন্তু অন্য দিক থেকে তার থেকে টাকাটা নিয়ে নিচ্ছেন। এটা যদি সে বুঝতে পারে তখন তো সে আপনার প্রতি আর কৃতজ্ঞতাবোধ থাকবে না। আমাদের এরকম একটা ডিসকাশনে একজন বলেছিল যে দেখেন আমাদের এখানে যখন গাড়ি চালিয়ে লোকেরা চলে যায়, যে উচ্চবিত্ত গাড়িটা হাঁকাচ্ছে তার জানালাগুলো কিন্তু বন্ধ, তার গাড়ি থেকে যে ধোঁয়াটা বের হয়, ধোঁয়াটা ইনহেল করতেছে কে? ফুটপাতে শুয়ে থাকা ওই লোকগুলো বা রাস্তা দিয়ে যারা আমরা হেঁটে যাচ্ছি আমরা ইনহেল করতেছি। তো ও কিন্তু ইনহেল করতেছে না, সে কিন্তু তার জানালা দরজা বন্ধ, সে গিয়ে তার ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে, সেখানে আবার এয়ার টাইট এসি চলতেছে। এখন এই যে বৈষম্যের কথা আপনি তুললেন না, এখন এই বঞ্চিত মানুষগুলোকে কেউ যদি একদিন এসে বলে যে ওর গ্যাসের ইনহেল, ওর তেলের ইনহেল তুমি কেন নিবা, ওইটা ওরে নিতে হবে,
ওটা তো তোমার খাওয়াই দিচ্ছে, সে তো যায় আরামে বসতেছে। এবং এই যে রাষ্ট্র, এখানে যে যে ট্যাক্সের সিস্টেম, এখানে আমাদের সবারই কন্ট্রিবিউশন আছে, শুধু তারা একার না। আমাদের এই শ্রেণী বৈষম্য যদি বাড়তে থাকে, একদিন কিন্তু আপনি দেখবেন এই যে বস্তিবাসী, ফুটপাতবাসীরা একসময় গিয়ে কিন্তু এই সমস্ত প্রাসাদে আক্রমণ করে বসতে পারে, যে ওদের কারণে আমরা অসুস্থ হচ্ছি, ওদের গাড়ির ধোঁয়াতে আমাদের বায়ু দূষিত হচ্ছে। এই জন্য বলছি, যদি ওই যে আপনি যেটা বললেন যে আমি শুধু 18 লক্ষের কথা ভাবি, আমি যদি 18 কোটির কথা না ভাবি, তাহলে কোনো লাভ হবে না। সেটাও বৈষম্য। আপনি ওই সুরক্ষিত জায়গায় বেশিক্ষণ থাকতে পারবেন না। এবারে গণভবন দেখেন নাই, মানুষ 1 ঘন্টাও লাগে নাই। এই আপনার SSF সুসজ্জিত, এত বাহিনী সুসজ্জিত বিল্ডিং, মানে একেবারে মিসমার করতে 1 ঘন্টা সময় লাগে নাই। এই জন্য এই জায়গাটা ভয়ানক বৈষম্যের ভয়ানক একটা পরিস্থিতি আমাদের আছে। যদি আমরা আবারও আপনাদের কাছে ফিরবো, তার আগে যাচ্ছে একটা বিরতি। আবার বেরোতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ততক্ষণ সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। সরাসরি চলে যাচ্ছি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধার কাছে। আচ্ছা, আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হইলেই যে এই যে বাড়তি যে টাকাটা, বাড়তি যে বাজেট, এই বাজেটের টাকাটা আলটিমেটলি কিন্তু আমাদের সোর্স একটাই, যদি সব কিছু বাদ দিয়ে প্রথমত চিন্তা করতে আমার রাজস্ব, রেভিনিউ। আর রেভিনিউ করতে গেলেই কাদের উপরে প্রভাব পড়ে, এই কথাটা যেটা মঞ্জুর ভাইরে জিজ্ঞেস করেন ওইটা অন্যভাবে আনতেছি। তাহলে আপনি 18 কোটি লোকের কাছ থেকে রেভিনিউ নিয়ে 18 লক্ষ লোকের ভাগ্য নিয়ে চিন্তা করবেন, এটাই কি রাষ্ট্রের জন্য একটা দায়িত্বপূর্ণ কাজ? না, মানে ফ্যাক্ট হচ্ছে কি, এটা তো একটা আইরনি। ডেফিনেটলি আপনি যখনই রেভিনিউ নেন, আমরা তো কখনো রেভিনিউর হিসাবটাও কিন্তু বুঝি না। আপনি যে খাবারটা খান সেটাতেও গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্স দেন। আমি এই কলমটা কিনেছি, কলমটার জন্য কিন্তু গভর্নমেন্টকে পয়সা দিয়েছি। এবং সেইখানে সাধারণ মানুষের পয়সা আছে বলে, সাধারণ মানুষের পয়সা দিয়ে শুধু এই 18 লক্ষ চলে না, আমাদের বাহিনীরাও চলে। আমি এটাও সেটাই বলছি। হ্যাঁ, আমি সেটাই 18 লক্ষের ভিতরে আছে। হ্যাঁ 18, মানে সেটাই বলছি যে আমাদের বাহিনী, আমাদের নিরাপত্তা, রাষ্ট্রের অনেক খরচ আছে, এটা তো সত্য। কিন্তু ঘটনা হচ্ছে যে এর বেনিফিশিয়ারি ওই 18 কোটি মানুষ কতখানি পাচ্ছে, দ্যাট ইজ ইউর কোশ্চেন, ইফ আই এম নট রং। এখন ফ্যাক্ট হচ্ছে কি, আমি বলবো না যে একেবারেই বেনিফিটটা পায় না, তা তো না, কিন্তু বেনিফিটটা যত পরিমাণ দেয় তত পরিমাণ পায় কিনা, সেখানেই হচ্ছে আপত্তিটা বা খামতিটা ঘটে। এখানে যেটা সবচেয়ে বড় সংকট আমি মনে করি যে এই পুরো প্রক্রিয়াটাতে একটা তো শ্রেণী বৈষম্য যে সবসময় হয় তাও না, আবার আরেকটা বিষয়ও থাকে যে ধরেন যে দিনমজুরও না, বাইরেও না, 18 লক্ষের মধ্যেও না, এরকম মধ্যস্বত্বভোগীও তো থাকে এই রাষ্ট্রে। এইরকম একটা গ্রুপও কিন্তু আছে, বিশাল পরিমাণের গ্রুপ আছে, কিন্তু অলিখিত। হ্যাঁ, না, আমাদের মঞ্জু ভাই বলেছিল না, সত্যিকার অর্থে আমাদের ডিজিটালাইজেশন হয় নাই রাজ্জাকি ভাই। আপনার ডেটা নাই। আমি রাষ্ট্রে কিন্তু এটা বলতে পারি না যে কত পার্সেন্ট লোক এই ইসের মধ্যে দিয়ে যায়, কত পার্সেন্ট লোক ভ্যাট ট্যাক্স দেয়। এখন রেভিনিউ এবং রেমিটেন্স, এটাও আমি করিয়ে দিতে চাই যে এটাও কিন্তু একটা সোর্স, যাদের কাছ থেকে আমরা পয়সা পাই, তাদের জন্যই বা আমরা কি করতে পারছি। আমি খুব দুঃখ নিয়ে একটা কথা বলি, ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখছি যে তাদের জন্য আলাদা করে একটা বসার জায়গা করে দিছেন। আসলে কি তারা বসার জায়গা চায়, নাকি ওই যে দূতাবাসে যখন তারা বিপত্তিতে পড়ে সেইভাবে তারা সুবিধা চায়? লাশ যখন আসে ওই শ্রমিকগুলার, কখনো কি চিন্তা করছেন, কখনো কি রাষ্ট্র যে খোঁজ নিছে এই শ্রমিকের লাশগুলা আসার ক্ষেত্রে কি ভূমিকা কাজ করে? তো আমাদের এই রেমিটেন্সে যারা পাঠান তারাই বা কি চান, সেটাও কিন্তু আমরা কখনোই করি নাই। অর্থাৎ জন আকাঙ্ক্ষা, যেখানে আমি গুরুত্ব দিতে যাচ্ছি, রাষ্ট্রের খরচ রেমিটেন্স এবং এটার উপর দিয়ে যাবে, ভ্যাট ট্যাক্সে সারা দুনিয়াতে যায়, রেভিনিউর উপরে সেটা যাবেই। প্রসঙ্গ হচ্ছে রাষ্ট্রের জনগণ আসলে কতটুকু পরিমাণ সেটা নিতে চায় বা তাকে আমি দিতে পারি। এখানে প্রায়োরিটি সেট করাটা খুব জরুরি। যেমন আপনি আমাকে যদি বলেন, আমি আসলেই মনে করি বাংলাদেশের হেলথ সেক্টর, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুইটা ইমিডিয়েটলি আমাদেরকে প্রায়োরিটি দেবে। আমাদের ওই অবস্থা নাই যে আমরা একসাথে সব কিছুকে প্রায়োরিটি দিব। আপনি যখনই হেলথে প্রায়োরিটি দিবেন, তখন আপনি ভোক্তা অধিকারে প্রায়োরিটি দিবেন, তখন আপনি জিনিসপত্রের দামে প্রায়োরিটি দিবেন। হেলথ তো স্বাস্থ্যের ধারণা, তো শুধু চিকিৎসার ধারণা না, তাই নয় কি? আচ্ছা, এখন আরেকটা কথা না বলেও পারবো না, আমাদের দেশের বাস্তবতা কোথায়? জিনিসপত্রের দামই বা বাড়ে কেন? আমি খুব
বের করার চেষ্টা করছিলাম, তখন জানতে পারলাম ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে যেই মালটা ওঠে সেই মালটা ঢাকা শহরে আসতে আসতে কতগুলো স্টপেজে কত টাকা করে চাঁদা দিতে থাকে। যিনি এই মাল পাঠান, যে ব্যবসায়ী, সে তখন ওইটা চিন্তা করে না যে আমি 25 টাকা কেজি ধরেন কাঁচামরিচ কিনছি, সেটা আমি এখন 30 টাকায় বিক্রি করি। সে চিন্তা করে আমার 25 টাকা ঢাকা শহরে আস্তে আস্তে 200 টাকা হয়ে গেছে, কাজে আমি এখন এটা বিক্রি করব 250 টাকা। এগুলো ফ্যাক্ট, কিন্তু এখানে কোনো গবেষণা তো হয় না, আর গবেষকের তো কোনো দামও থাকে না, সেটা তো আরেক গল্প। এবং এটা কিন্তু আমি কোনো একটা সময়ের কথা বলছি, মানে এটা আমি বর্তমান সময় বলছি তা না, কিন্তু এটা একটা কাজ। কেন জিনিসপত্রের দাম বাড়ে সেটা নিয়ে কি আমরা কখনো জানতে পারছি? সেটাও কিন্তু আমরা জানতে পারিনি। এখন আপনি যে বলছেন যে রেভিনিউ বাড়ে 18 কোটির কি হবে বা এই পুরো গল্পটা, সেখানে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের সংস্কারের যে কথাগুলো বলা হয়েছিল, রিফর্মের যে কথাগুলো বলা হয়েছিল, এটা আমার দুঃখ, এটা আমার আসলেই দুঃখ যে সেই রিফরমেশনের মধ্যে আমরা এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দেখতে পাই নাই। এবং আর এখন হচ্ছে যা দেখতে পাইছি তাও তো হয় নাই, কাজে যা দেখতে পাই নাই তা নিয়ে খুব একটা আফসোস নাই। আচ্ছা, সময় পেলে আবারও আপনার কাছে আসবো। মঞ্জু ভাইয়ের কাছে আমি একটা বিষয় নিয়ে আসি, মানে এগুলো তো আমরা অনেক আলোচনা করলাম এবং এটার সাথে রিলেটেড। যেমন ধরেন আমরা এলএনজি গ্যাস বা এলপিজি গ্যাস এগুলো আমাদের বাইরে থেকে না আসলে এই মুহূর্তে হচ্ছে না, কারণ আমাদের, আপনিই বলছেন, ইন্টারনালি কতটুকু পাই, ইম্পোর্ট করতে হয় বেশি। আমাদের গ্যাস ফিল্ড অনেক আছে, আমরা সেখানে কিন্তু হাত দিচ্ছি না। কিন্তু প্রশ্ন সেখানে নয়, মূল প্রশ্নটা যেখানে আমি যাচ্ছি সেখানে আসলে আমার ক্যাপাসিটি চার্জ কিন্তু বিদ্যুতের দিতে হচ্ছে, বিদ্যুৎ সাফিসিয়েন্ট পাচ্ছি না, ওদিকে রেট বাড়তেছে। বিদ্যুৎ বিল যা নেয় তার 40% ক্যাপাসিটি চার্জে চলে যায়। আবার যদি আপনি গ্যাসের দিকে আসেন, গ্যাস পাচ্ছি না কিন্তু আর ফিক্সড রেট নিচ্ছে। মানে এখানে সরকারের জনগণের জন্য কি করা উচিত যে ক্যাপাসিটি চার্জটা, যেমন গভর্নমেন্ট বাংলাদেশের লোকরে বলছে আমরা 6 মাস থেকে 2 বছর টাইম লাগবে, একইভাবে ওখানে কেন রোধ করতে পারতেছে না যে আমরা ক্যাপাসিটি চার্জ এতদিন দিব না, কিংবা আমরা এই বিদ্যুৎ বিল কম নিব, গ্যাস বিল কম নিব, যেহেতু দিতে পারছি না। সরকারের এখানে তো হাত দেওয়া উচিত, আমরা সব দিব, ক্যাপাসিটি চার্জ দিব, সবই দিব, শুধু জনগণরে চুষবো। এটা কি একটা পলিসি হতে পারে? না না, এটা তো আমি তো বলছি যে বাংলাদেশের টোটাল সিনারিওটা হচ্ছে একটা ম্যানেজারিয়াল ফেলিওর, ম্যানেজমেন্ট ফেলিউর। হ্যাঁ, এটা মানে ব্যবস্থাপনাগত ব্যর্থতা আর কি। আপনি যেটা বলেছেন যে এটা কেন হচ্ছে, দেখেন বিএনপি যে 31 দফা দিয়েছে সেখানে কিন্তু এই জ্বালানি সেক্টর নিয়ে 11তম তার যে দফা, সেখানে কিন্তু একটা ডিটেইল কথা সে বলেছে। সে কি বলেছে? সে কিন্তু বলেছে ক্যাপাসিটি চার্জের এগুলো সে সব বাতিল করে দিবে। ঠিক আছে, সে এলএনজি আমদানি নির্ভর না হয়ে সে আমাদের এখানে গ্যাস ক্ষেত্র নির্ভরতা তৈরি করবে। পারছে না কেন জানেন? ওই যে আওয়ামী লীগ আমলে যারা এই এলএনজি আনার জন্য চুক্তি করেছিল, ওই একই চক্র এসে এখন বিএনপির উপর ভর করেছে। এখন বিএনপির যেটা করে আর কি সরকারি দল, এটা আমি আওয়ামী লীগ বিএনপি বা জামাতকে আলাদা করব না, আমি জানি না যেই সরকারে যায় এই ক্রাইসিসটা হয়। এই জন্যই আমরা কেন একটা ইন্টারিম গভর্নমেন্টকে বলেছিলাম যে আপনারা একটা রিফর্ম করে দিয়ে যান, সেটা তো আমরা পারলাম না নানা কারণে। এখন দেখেন কি হয়েছে, ওই যারা আওয়ামী লীগকে বুঝিয়েছে যে এলএনজি আমদানি করে এইভাবে এইভাবে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, মানুষকে খুশি রাখতে হবে, ঠিক এখন একই চক্র এই সরকারকেও বোঝাচ্ছে। ফলে আপনি দেখছেন যে ক্যাপাসিটি চার্জের যে সমস্ত মানে চক্রগুলো ছিল, আপনি বিএনপির একজন এমপি সে কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছে তার একটা ফেসবুকে, সে বলেছে যে আওয়ামী লীগের ইয়েগুলো সব বিএনপির লোকদের এখন হস্তগত হয়েছে। আপনার সম্ভবত বিএনপির নোয়াখালীর একজন এমপি বলেছেন যে এই কি ইয়াবার ব্যবসা আগে করতো আওয়ামী লীগের লোকেরা, ওই ব্যবসাটাই এখন উত্তরাধিকার সূত্রে বিএনপির লোকেরা করছে। আমি বিএনপি আর আওয়ামী লীগ ভাগ করছি না, আমি বলছি সরকার বদল হচ্ছে কিন্তু মাফিয়া চক্রের বদল হচ্ছে না। মাফিয়া চক্র শুধু একজনের উপরে আরেকজন, আপনি এখন মালয়েশিয়া যে এখন লোক নেওয়ার কথা আলোচনা হচ্ছে না, ঠিক ওই চক্রটাই আবার এখানে এসে ভিড় করছে। তো এইটা হচ্ছে, এইটা যতক্ষণ পর্যন্ত সরকারের ভূমিকা শক্তিশালী না হবে, এই যে আপনার সবাই বলছে গ্যাস এবং তেল বিদ্যুৎ এই সংকটের সমাধান কি, আমি বললাম যে সংকটের সমাধান আপনারাই যেটা বলছিলেন ওটাই করেন, এটাই সমাধান। ওটা তো করছে না। আপনাকে আমি কয়েকটা ছোট ছোট কথা বলি। দেখেন, আমাদের বেতন বাজেটে বলা হয়েছে 89,380 কোটি টাকা বেতন দেওয়া হবে, আর গ্র্যাচুইটি এটা সেটা মিলাইয়া এটা হবে 1,41,431 কোটি টাকা, রাইট? এই টাকাটা সরকারি কর্মচারীদের বেতন, এটা দিচ্ছে কে?
আমি আপনি দিচ্ছি, আমার ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে। সেটাই। আচ্ছা, এবার যদি আমি ধরি এই কর্মচারীদেরকেই আপনি যখন ঘুষ দিচ্ছেন, কত ঘুষ দিচ্ছেন? এর দ্বিগুণ ঘুষ যদি ধরি, দ্বিগুণ তিনগুণ হতে 3 গুণ হতে পারে। একটা ডাটা শুধু দেই, সেটা হচ্ছে এবারে যে টিআইবি যে গবেষণা করলো, তারা বলল যে প্রায় 2 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, Right. আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এই টাকাটা রাষ্ট্রে আছে, আপনি বেতন বাড়াইলেও কোনো সংকট নাই। মানে যে 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 সুবিধা, মানে যে হচ্ছে সার্ভিস এনজয় করবে, তার পকেটে কিন্তু টাকাটা চলে যাচ্ছে। আপনি দেখেন 4 লাখ কোটি টাকা আমাদের ট্যাক্স বাবদ আদায় হয়। প্রত্যেক ট্যাক্স পেয়ারকে জিজ্ঞেস করেন, যদি কেউ 80,000 টাকা ট্যাক্স দিয়ে থাকে, সে বলবে আরো 80,000 টাকা আমি ঘুষ দিছি। ধন্যবাদ ঠিক আছে, মঞ্জুর রহমান মঞ্জু। তাহলে তার মানে কি আমাদের- সরকার কিন্তু এখানে 1,60,000 টাকা ট্যাক্স পেত যদি এই দুর্নীতির চক্রটা বন্ধ আমাদের করতো। সময় একেবারেই শেষ। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু আপনাকে, এবং ধন্যবাদ ডক্টর রেজওয়ানা কবির স্নিগ্ধা আপনাকেও। দর্শক, আমাদের আজকের এই প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটির সমাপ্তি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল ঠিক 7টায়, এবং আগামীকাল রাত 9টায় একই সময়ে আবার অন্য কোনো দুজন অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।